রবার্ট কিওসাকির ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট এটা এমন একটা ধারণা যা টাকা আয় করার ব্যাপারে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে আয়ের সঠিক উৎস বেছে নিয়ে সত্যিকারের আর্থিক স্বাধীনতা পাওয়া সম্ভব। চলুন এই অসাধারণ মডেলটার গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? ব্যাপারটা অদ্ভুত না, যে বেশিরভাগ মানুষকে সারা জীবন টাকা পয়সার চিন্তা করতে হয়, অথচ হাতে গোনা কিছু মানুষ দিব্যি কম কাজ করে বেশি আয় করছে আর নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে। এর আসল কারণটা কিন্তু শুধু বেশি টাকা কামানো নয়, বরং টাকাটা আসছে কোথা থেকে, মানে আয়ের উৎসটা কি, সেটার ওপরই সবকিছু নির্ভর করে। আর এই স্লাইডটা দেখুন, সমস্যার মূল কারণটা এখানেই বলা আছে। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে আর্থিক জ্ঞানের অভাবটাই আসলে বড় বাধা। মানুষ স্টক মার্কেটের মতো জায়গায় টাকা খাটাতে ভয় পায়। যেমনটা একজন বলেছেন, মনে হয় যেন শুরু করার আগেই একটা ফিন্যান্স ডিগ্রি নিয়ে বসতে হবে। এই যে একটা ভয় বা জটিলতার অনুভূতি, এটাই অনেককে পিছিয়ে দেয়। তাহলে এর সমাধান কি হতে পারে? রবার্ট কিওসাকির মতে সমাধানটা লুকিয়ে আছে আয়ের উৎসকে ঠিকভাবে বোঝার মধ্যে। আর এখানেই চলে আসছে ক্যাশফ্লো কোয়াড্র্যান্টের ধারণাটা, যা আয়ের 4টি ভিন্ন জগৎকে আমাদের সামনে তুলে ধরে। খুব সহজ করে বললে, ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট হলো এমন একটা মডেল যা মানুষ কিভাবে টাকা আয় করে তাকে 4টা ভাগে ভাগ করে। মানে এমপ্লয়ি বা কর্মচারী, এস হলো সেলফ এমপ্লয়েড বা স্বনির্ভর পেশাজীবী, বি হলো বিজনেস ওনার বা ব্যবসায়ী, আর আই হলো ইনভেস্টর বা বিনিয়োগকারী। এগুলো কিন্তু শুধু এক একটা পেশা নয়, বরং টাকা নিয়ে 4 ধরনের মানসিকতার প্রতিফল। প্রথমে আসি বা এমপ্লয়ি কোয়াড্র্যান্টে। এখানকার মানুষদের মূল চালিকা শক্তি হল নিরাপত্তা। তারা একটা নিরাপদ, সুরক্ষিত চাকরি চায়, যেখানে মাস শেষে একটা নির্দিষ্ট বেতন আসবে, সাথে অন্যান্য সুযোগ সুবিধাও থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু আমাদের মূলত এই কোয়াড্র্যান্টের জন্যই তৈরি করে। ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, আর একটা ভালো চাকরি জোগাড় করো। এরপর হলো এস বা সেলফ এমপ্লয়েড। এরা নিজেরাই নিজেদের বস, যেমন ধরুন ডাক্তার, আইনজীবী বা কোনো ফ্রিল্যান্সার। এদের মূল বিশ্বাসটা হলো পারফেকশনিজম, মানে কোনো কাজ নিখুঁতভাবে করতে হলে সেটা নিজেকেই করতে হবে। সমস্যাটা হলো এরা যতক্ষণ কাজ করছেন ততক্ষণই টাকা আসছে, কাজ বন্ধ তো ইনকামও বন্ধ। মানে তারা তাদের সময়কে সরাসরি টাকার সাথে বিনিময় করেন। এবার আসি বি বা বিজনেস ওনার কোয়াড্র্যান্টে। দেখুন, এরা কিন্তু কোনো কাজ বা চাকরির মালিক নন, এরা একটা সিস্টেমের মালিক। তাদের মূল লক্ষ্য হল নিজেদের চেয়েও স্মার্ট আর দক্ষ লোক খুঁজে বের করা, যারা তাদের তৈরি করা সিস্টেমে কাজ করবে। এর ফলে তারা যদি ছুটিতেও যান, তাদের ব্যবসা কিন্তু ঠিকই চলতে থাকে, কারণ সিস্টেমটা তাদের হয়ে কাজ করে। আর সবশেষে আই বা ইনভেস্টর। এরা হলেন সেই স্তরের মানুষ যারা টাকা দিয়ে আরও টাকা বানান। তাদের টাকা তাদের জন্য কাজ করে, এমনকি তারা যখন ঘুমিয়ে থাকেন তখনও। এই কোয়াড্রেন্টটাই কিন্তু সত্যিকারের আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়। ধনী ব্যক্তিরা তাদের আয়ের একটা বড় অংশই এখান থেকে করেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা 4টা ভাগ দেখলাম, কিন্তু এই কোয়াড্রেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, একে যদি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আয়ের 2টো মৌলিক দর্শন বেরিয়ে আসে। একদিকে বাম দিক, মানে আর এস, আর অন্যদিকে ডান দিক, মানে বি আর আই। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের মানুষেরা, মানে এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়েডরা, চাকরির নিরাপত্তার জন্য টাকার বিনিময়ে কাজ করেন। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। তাদের আয়টা পুরোপুরি তাদের ব্যক্তিগত সময় আর পরিশ্রমের উপর নির্ভরশীল। অন্যদিকে ডান দিকের মানুষেরা, মানে বিজনেস ওনার আর ইনভেস্টররা, ফোকাস করেন আর্থিক স্বাধীনতার উপর। তারা এমন সিস্টেম বা অ্যাসেট তৈরি করেন যেখানে টাকা তাদের জন্য কাজ করে, আর এটাই হলো প্যাসিভ ইনকাম। ডান দিকে যাওয়ার জন্য প্রথম যে জিনিসটা একেবারে পানির মতো পরিষ্কার করে বুঝতে হবে, তা হলো অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্য। কিওসাকির মতে সংজ্ঞাটা খুব সহজ। অ্যাসেট হলো সেই জিনিস যা পকেটে টাকা আনে, আর লায়াবিলিটি হলো যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন যে বাড়িটা ভাড়া দিয়ে টাকা আসছে, সেটা একটা অ্যাসেট। কিন্তু নিজের ব্যবহারের জন্য কেনা গাড়ি, যার পেছনে তেল আর মেইনটেনেন্সের খরচ আছে, সেটা একটা লায়াবিলিটি। কিওসাকি বিষয়টা বোঝানোর জন্য মনোপলি খেলার খুব মজার একটা উদাহরণ দেন। সম্পদ গড়ার কৌশলটা হলো অনেকটা মনোপলি খেলার মতোই। প্রথমে 4টি সবুজ বাড়ি কেনা, মানে ছোট ছোট অ্যাসেট তৈরি করা, যেখান থেকে অল্প অল্প করে টাকা আসবে। তারপর সেই 4টি সবুজ বাড়িকে বিক্রি করে একটি বড় লাল হোটেল কেনা, মানে এমন একটা বড় অ্যাসেট তৈরি করা যা থেকে অনেক বেশি ক্যাশ ফ্লো আসবে। বেশ, তত্ত্ব তো অনেক বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, বাস্তবে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার উপায়টা কি? কিভাবে এটা করা সম্ভব?
এর জন্য সবচেয়ে আগে যা দরকার তা হল আর্থিক বুদ্ধিমত্তা বা ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বাড়ানো। কিওসাকি বিনিয়োগকারীদের 7টা স্তরে ভাগ করেছেন, যা আর্থিক যাত্রার একটা রোডম্যাপের মতো কাজ করে। প্রথম স্তরে আছেন তারা, যাদের কোনো আর্থিক জ্ঞানই নেই। দ্বিতীয় স্তরে ঋণগ্রহীতারা, যারা ধার করে চলেন। তৃতীয় স্তরে সঞ্চয়কারীরা, যারা টাকা জমান কিন্তু মুদ্রাস্ফীতির কারণে তাদের টাকার মান আসলে কমে যায়। চতুর্থ স্তরের বিনিয়োগকারীরা কোনো ঝুঁকি নিতে চান না। আসল খেলাটা শুরু হয় পঞ্চম স্তর থেকে। এরা হলেন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, যারা ধৈর্য ধরে সম্পদ তৈরি করেন। আর ষষ্ঠ স্তরে আছেন পরিশীলিত বিনিয়োগকারীরা, যারা নিজেরা ভালো বিনিয়োগের সুযোগ খুঁজে বের করতে পারেন। আর সবার ওপরে সপ্তম স্তরে আছেন ক্যাপিটালিস্টরা। এরা শুধু ভালো বিনিয়োগ খোঁজেন না, বরং তারা নিজেরাই বিনিয়োগের সুযোগ তৈরি করেন। তারা অন্যদের টাকা, মেধা এবং সময়কে কাজে লাগিয়ে নিজেদের জন্য বিশাল সম্পদ তৈরি করেন। শেয়ার বাজার ওপরে যাক বা নিচে, এরা সব অবস্থাতেই টাকা কামানোর রাস্তা বের করে নেন। তো এই পুরো আলোচনার পর এখন প্রশ্ন হল, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? সবকিছু কিন্তু শুরু হয় একটা ছোট্ট জায়গা থেকে, আর সেটা হলো আমাদের চিন্তার পরিবর্তন। এখন নিজেকে এই প্রশ্নগুলো করার সময় এসেছে। আমার আয়ের উৎসটা কি আমাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে? আমি এখন কোয়াড্রেন্টের কোন দিকে আছি? আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমি আসলে কোন দিকে যেতে চাই? এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আমাদের আর্থিক ভবিষ্যতের পথটা ঠিক করে দেবে। শেষ কথা হলো, কোয়াড্রেন্টের ডান দিকে যাওয়ার এই পুরো জার্নিটার মূল চাবিকাঠি হলো শিক্ষা আর জ্ঞান অর্জন। কারণ আমাদের মনটাই হলো সবচেয়ে বড় অ্যাসেট। আর এই স্লাইডের কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। আসল সম্পদের ভিত্তি কিন্তু টাকা নয়, জ্ঞান। আমরা যত বেশি জানব, তত বেশি আয় করার নতুন নতুন পথ খুঁজে বের করতে পারব।